ও মা, আমাকে নতুন ক্লাসে ভর্তি করে দিবে না? সবাই যে নতুন ক্লাসে ভর্তি হচ্ছে, মানিক, মিনা সবাই যে নতুন ক্লাসে ভর্তি হয়ে গেছে। ও মা, তুমি আমাকে নতুন ক্লাসে ভর্তি করে দেবে না? সবাই ক্লাস করতে স্কুলে যাবে, আমি ক্লাস করতে না পারলে আমার পড়া যে পিছিয়ে যাবে যে। ঠিক আছে, তোর বাবা আজ কাজ থেকে বাড়িতে আসলে বলবো তোর স্কুলে ভর্তি করার কথা। তোর বাবা যে ক্লান্ত হয়ে আসে অনেক রাতে, তাই কিছু বলা হয় নাই। আজ আসলে আমি বলবো। কেন মা, বাবাকে কেন লাগবে? তুমি গেলেই তো আমাকে স্কুলে ভর্তি করে দিয়ে আসতে পারো। মানিকের মা গিয়েই তো মানিকে স্কুলে ভর্তি করে দিয়ে আসলো। মানিক আমাকে বলল, স্কুল তো বেশি দূরে না, এই পাশের গ্রামে। চলো, আজ তুমি গিয়ে আমাকে স্কুলে ভর্তি করে দিয়ে আসবা। না রে বাবা, আমি গেলেই তোকে স্কুলে ভর্তি করে দিতে পারবো না, কারণ স্কুলে ভর্তি করতে অনেক টাকা লাগবে। আমার কাছে তো কোনো টাকা নাই। তোকে কিভাবে ভর্তি করে দিবা? আমি এত কিছু বুঝি না, আমাকে আজই স্কুলে ভর্তি করে দিতে হবে। মানিক বলেছে আজ ভর্তি না হলে আর নতুন বই দিবে না, তাই তুমি আমাকে আজই স্কুলে ভর্তি করে দিতে হবে। না রে বাবা, আমি আজ কোথা থেকে টাকা জোগাড় করব? টাকা ছাড়া যে স্কুলে ভর্তি নেবে না মাস্টার। আজই আমাকে স্কুলে ভর্তি করে দিতে হবে। দূরপুরামুখী আমাকে খালি বিরক্ত করে, তোর বাবাকে বলতে পারিস না যা এখান থেকে? মা রাজুকে জোরে ধমক দিল। তখন রাজু কাঁদতে কাঁদতে দূরে রাস্তার ধারে চলে গেল। সে দেখতে পেল মানিক আর মিনা দুইজন স্কুলে যাইতেছে। রাজু ভরাকান্ত মনে রাস্তার পাশে বসে তাদের স্কুলে যাওয়া দেখতে থাকল। ছেলেকে ধমক দিয়ে তাড়িয়ে দিলাম ঠিকই, কিন্তু আমার বুকটা ফেটে যাচ্ছে। ছেলেকে যে কিভাবে স্কুলে ভর্তি করে দিব, ঠিকমতো দুবেলা খেতে দিতে পারি না। আমাদের এই অভাবী সংসার কিভাবে ছেলেকে স্কুলে ভর্তি করাই, সেটাই তো বুঝতে পারছি না। রাজু তো স্কুলে যাওয়ার খুব আগ্রহ, ছেলেটার স্মরণশক্তিও খুব ভালো। রাজু আজ স্কুলে ভর্তি হওয়ার জন্য কান্নাকাটি করছিল। পাশের বাড়ির মানিক ও মিনাই স্কুলে ভর্তি হয়েছে। ওরা যখন স্কুলে যায় তখনই রাজু আমার কাছে এসে অনেক জ্বালাতন করে। আমি আজ ছেলেকে ধমক দিয়েছি, তাই সে রাতে না খেয়ে ঘুমিয়ে পড়েছে। তুমি কি ছেলেকে স্কুলে ভর্তি করে দিবে না? কবে তোমার কাছে টাকা জোগাড় হবে? আমি আর এ যন্ত্রণা সইতে পারছি না। আমি মহাজনকে বলেছিলাম, কিন্তু মহাজন তো টাকা দিচ্ছে না। আগামী কাল আবার বলবো টাকার কথা। যদি মহাজন টাকা না দেয় তাহলে আমি কি করব আমি জানি না। তুমি জানো না মানে কি? তুমি কি তাহলে ছেলেকে স্কুলে ভর্তি করবে না? তুমি কেমন বাবা যে ছেলেকে স্কুলে ভর্তি করার টাকাটাও জোগাড় করতে পারো না? তুমি ভাত খেয়ে নাও, আমি গিয়ে শুয়ে পড়লাম। কেন, তুমি ভাতও খাবে না? না, আমার খিদে নেই, ছেলেটা আমার না খেয়ে ঘুমিয়েছে, আর আমি ভাতও খাব। এই বলে রাজুর মা বিছানায় গিয়ে ঘুমিয়ে পড়ল। কিরে রাজুর বাপ, কেমন আছিস? মন খারাপ কেন? কোনো সমস্যা হয়েছে নাকি? না ভাই, তেমন কোনো সমস্যা না। ছেলেকে স্কুলে ভর্তি করা দরকার, কিন্তু হাতে তেমন কোনো টাকা নাই, আর টাকা ছাড়া তো স্কুলে ভর্তি করা যাবে না। মহাজনের কাছে বলেছিস টাকার কথা? হ্যাঁ বলেছি, কিন্তু মহাজন তো টাকা দিচ্ছে না। বলছে টাকা দিতে আরও 1 সপ্তাহ দেরি হবে। এ বছর ফসলের দাম খুব কম, তাই তাহার কাছে এখন টাকা নাই। কয়েকদিন পরে টাকা দিবে। মহাজনের কাছে টাকা অভাব আছে। বেটার ব্যবসার সময় ঠিকই টাকা বের হয়, কিন্তু আমরা গরিব মানুষ, কাজ করার পরেও টাকা চাইলে টাকা থাকে না। আজকে আবার বলে দেখ, টাকাটা দেয় কি না। মহাজন মশাই, আমি বলেছিলাম আমার ছেলেকে স্কুলে ভর্তি করানো দরকার, তাই কিছু টাকা খুব দরকার ছিল। যদি দয়া করে আমায় কিছু টাকা দিতেন, তাহলে আমি ছেলেকে স্কুলে ভর্তি করাতে পারতাম। তোরা আমার কাছে আসিস আর টাকা টাকা করিস, টাকা ছাড়া কি তোদের আর কোনো কথা নাই? তোদের যদি খুব টাকার প্রয়োজনই হয়, তাহলে ঋণ নিয়ে আমার কাজ হতে। তোদের কাজে কোনো টাকা আমি এখন দিতে পারব না। তোরা দেখিস না, ফসলের দাম একেবারে কমে গেছে। ফসলের দাম বৃদ্ধি না হওয়া পর্যন্ত আমি তোমার কাজের কোনো টাকা দিতে পারব না। এখন যেতে পারো। কিরে, কি বলল মহাজন? টাকা দিল তোর ছেলের স্কুলে ভর্তি করার জন্য? না রে ভাই, মহাজন টাকা দিল না। তোর ছেলের স্কুলে ভর্তি করার জন্য টাকা দিবে না?
কিন্তু নিজের ছেলে বিদেশের স্কুলে ভর্তি করে পড়াশোনা করাইতেছে, ওই ছেলে কি আর দেশে আসবে? ওই ছেলে তো বিদেশেই থাকবে। কষ্ট নিস না মাস্টারকে বলে খাতায় নাম লিখে রাখ, 1 সপ্তাহ পর টাকা দিয়ে দিবি। স্যার, আমার রাজুকে স্কুলে ভর্তি করাতে চাই। 3,500 টাকা দিন। স্যার, আমার কাছে তো এখন টাকা নাই। আমি আপনাকে আগামী সপ্তাহে টাকা পরিশোধ করে দেব। এখন শুধু খাতায় আমার রাজুর নাম লিখে রাখেন। না না, টাকা ছাড়া কি স্কুলে ভর্তি করানো যায়? যান যান, চলে যান, টাকা নিয়ে তারপর আসবেন। এরা যে কোথা থেকে আসে, যান, বিরক্ত করবে না। আমার হাতে অনেক কাজ আছে। কি বাবু, তুমি কি স্কুলে ভর্তি হতে এসেছো? তোমার নাম কি? তোমার সাথে কে এসেছে? জি ম্যাম, আমি স্কুলে ভর্তি হতে এসেছি। আমার নাম রাজু। আমি আমার মায়ের সাথে এসেছি। রাজু, তুমি তো খুব সুন্দর করে কথা বলতে পারো। রাজু, চলো বাড়িতে যাই। মা, আমার ভর্তি হয়েছে, আমার নতুন বই কবে দিবে? না, তোমার স্কুলে ভর্তি করাতে পারি নাই। টাকা ছাড়া স্কুলে ভর্তি নেয় না। তাহলে কি আমি স্কুলে ভর্তি হতে পারবো না? আমি কি লেখাপড়া করতে পারবো না? রাজু, তুমি নিশ্চয়ই স্কুলে ভর্তি হতে পারবে। না আপা, কেমনে আমার রাজুকে স্কুলে ভর্তি করাবো? আমরা তো গরিব মানুষ, আমাদের কাছে তো টাকা নাই। যাদের টাকা আছে তারাই শুধু স্কুলে লেখাপড়া করতে পারবে। আমাদের গরিব মানুষের ছেলেমেয়েরা শুধু মানুষের বাড়িতে কাজ করবে। আপা, আপনি আমার সাথে অফিসে আসেন। স্যার, আপনি রাজুকে স্কুলে ভর্তি করে নিন, আর আমার বেতন হতে রাজুর ভর্তি টাকাটা কেটে রাখবেন। ঠিক আছে, আপনি যখন বলেছেন, তখন আমি রাজুকে ভর্তি করে নিলাম। রাজু, তুমি এখন খুশি তো? জি ম্যাম, আমি এখন খুব খুশি। আগামীকাল থেকে আমি প্রতিদিন স্কুলে আসব। ম্যাডাম, আমি যে কি বলে আপনাকে ধন্যবাদ দিব? আমার রাজু স্কুলে ভর্তি হওয়াতে আমি যে কত খুশি হয়েছি, তাহা আপনাকে বুঝাতে পারব না। মানুষের সঠিক রাস্তা দেখানোই আমাদের কাজ। আপনি আমার সাথে দেখা করবেন। আমাদের একটি সংস্থা আছে, যেখানে বিভিন্ন ধরনের হাতের কাজ শেখানো হয়, পশুপালনের প্রশিক্ষণ দেওয়া হয়। আপনি রাজুকে স্কুলে দিয়ে আমাদের সংস্থায় চলে যাবেন। ঠিক আছে ম্যাডাম। আমি আজ স্কুলে গিয়ে রাজুকে স্কুলে ভর্তি করে দিয়েছি। কি বলো রাজুর মা, রাজুকে নতুন ক্লাসে ভর্তি করে দিয়েছ, টাকা পেলে কোথা থেকে? রাজুর মা স্কুলের সব কথা রাজুর বাবাকে বলল, সেই সাথে প্রশিক্ষণের কথাও বলল। আমি আগামীকাল রাজুকে স্কুলে দিয়ে প্রশিক্ষণ দিতে চলে যাব। করিম ভাই, আমি ঠিক করেছি, আমি আর এই মহাজনের কাজ করব না। যে মহাজন আমাদের সমস্যা বোঝে না, তাহার কাজ করব না। চলো আমরা দুইজন্য মাছ চাষের প্রশিক্ষণ নেই, তারপর গ্রামে একটি পুকুর নিয়ে মাছ চাষ করব। এতে কারো উপর নির্ভর করতে হবে না, নিজের কাজ নিজেরাই করতে পারব। ঠিক বলেছ, আমিও মহাজনের কাজ ছেড়ে দিলাম, আমরা দুইজন মিলে প্রশিক্ষণ দিয়ে মাছের চাষ করব। তারা দুইজন খুব ভালোভাবে প্রশিক্ষণ নিল সেই ম্যাডামের সংস্থায়। এরপর তারা কিছু টাকা ঋণ নিয়ে গ্রামে একটি পুকুরে মাছের চাষ করতে শুরু করলে। শুনছ রাজুর বাবা, রাজুর সামনে পরীক্ষা, তাই পরীক্ষার ফি বেতন দিতে হবে। তুমি কিছু টাকা দিয়ে যাবে, আর আমি হাতের কিছু কাজ করেছি, তা দোকানে জমা দিলেই কিছু টাকা পাওয়া যাবে। এই 2 জনের টাকা মিলে রাজুর পরীক্ষার ফি এবং বেতন হয়ে যাবে। মা, তুমি আগামীকাল আমার সাথে গিয়ে আমার স্কুলের বেতন এবং পরীক্ষা ফি দিয়ে তারপর যাবে। ম্যাডাম আমার খুব আদর করে, আর বলে আমি যদি আরেকটু ভালো করে লেখাপড়া করি তাহলে ক্লাসে প্রথম হতে পারবো। মা, তুমি আমার জন্য দোয়া করবে, আমি যেন ক্লাসের প্রথম হতে পারে। ঠিক আছে বাবা, আমিও তোমার জন্য দোয়া করি, তুমি যেন আমাদের দুঃখ দূর করতে পারো, বড় হয়ে একটা বড় অফিসার হতে পারো। হ্যাঁ বাবা, আমার সবাই তোমার জন্য দোয়া করি, তুমি যেন মানুষের মতো মানুষ হতে পারো।
আমরা গরিব মানুষ, আমাদের তো অত টাকা পয়সা নাই, তাই উপরওয়ালার উপর নির্ভর করে চলতে হবে। তবে চেষ্টা করতে হবে, চেষ্টা না করলে কোনো কিছু করা সম্ভব না। মা, চেষ্টা কি? চেষ্টা হলো, ধরো তুমি ক্লাসে প্রথম হতে চাও, তাহলে তোমাকে প্রতিদিনে লেখাপড়া করতে হবে, একবার না পারলে বারবার করে সেই পড়া পড়তে হবে। এই যে তুমি বারবার করে পড়ছো, এটাই হলো চেষ্টা, অর্থাৎ একবার না পারলে বারবার পড়ে পড়া আয়ত্তে আনাটাই হলো চেষ্টা। এইবার বুঝলাম যে পড়া পারে না, স্যার তাকে বলে তুমি চেষ্টাই করো নাই। তার মানে সে বারবার পড়ে নাই। বারবার পড়লে তো তার পড়া হয়ে যেত, তা না মা? রাতের খাওয়া দাওয়া শেষ, এবার চলো ঘুমাতে যাব। কাল আবার আমাকে পুকুরের মাছ ধরে বাজারে নিতে হবে। পুকুরে অনেক মাছ হয়েছে, বিক্রি করে ঋণের টাকা পরিশোধ করে দিতে হবে। এর সাথে সাথে কিছু টাকা সঞ্চয় করতে হবে। যাতে করে আগামী বছর আর লেন করে মাছের পোনা কিনতে না হয়, তাই না বাবা? ম্যাডাম আমাদের ও সঞ্চয়ের কথা বলেছে। বলেছে টিফিনের টাকা হতে মাঝে মাঝে কিছু টাকা রেখে দিতে। আর বলেছে ঋণ করা ভালো না, বিনা প্রয়োজনে কেউ যেন ঋণ না করে। হয়েছে হয়েছে, আর পাকা পাকা কথা বলতে হবে না। দুই বাপ বেটা গিয়ে শুয়ে পড়ো, আমি কাজ সেরে আসছি। রাতের খাওয়া শেষে তারা সবাই ঘুমাইয়া পড়েল। আজ মনে হচ্ছে পুকুরে অনেক মাছ পাওয়া যাবে। এবছর আমরা ঋণের টাকা পরিশোধ করে কিছু টাকা জমা রেখে দিব আগামী মৌসুমে মাছে পোনা কিনতে, যাতে ঋণের টাকা নিতে না হয়। আমাদের প্রশিক্ষণের সময় তো এটাও শিখিয়েছে কিভাবে টাকা সঞ্চয় করতে হয়। হ্যাঁ, আমিও এটাই ভাবছি। এবার একটু সংসারে কষ্ট হলেও আগামীতে আর এত কষ্ট হবে না। আমাদের নিজে টাকা দিয়ে মাছে পোনা কিনতে পারলে আগামী বছর আমাদের সঞ্চয়ের টাকা আরও বেড়ে যাবে। এভাবে তাহাদের দুই সংসারে খুব ভালোভাবে চলছে। ওদিকে সেই মহাজনের কাছে কেউ আর কাজ করে না, তাহার ছেলে বিদেশে থেকে আর আসে নাই। তাহার জমিতে ঠিকমতো চাষ করতে না পারায় জমিতে তেমন কোনো ভালো ফসল হয় না। ধীরে ধীরে জমি বিক্রি করে ফেলে। ওই দেখ, আমাদের মহাজন আমাদের এই দিকে আসিতেছে। হ্যাঁ, তাই তো দেখা যাচ্ছে। অনেক দিনে হলো মহাজনের সাথে আমাদের দেখা হয় না। ভালোই হলো, আসুক, দেখা হবে। তার কাছে আমরা কাজ করেছি, কিছুটা হলেও আমরা তার কাছ হতে উপকার পেয়েছি। ওনার ছেলের কি খবর, কিছু জানিস নাকি? না রে, তেমন কিছু জানি না, তবে শুনেছি ছেলে আর তেমন কোনো টাকা পয়সা দেয় না। মহাজনের জমিও আর কেউ চাষ করে না। এখন তাহার একটু করুণ অবস্থার মধ্যে দিনকাল যাচ্ছে। আরে করিম, তোমরা দুইজনেই এখানে যে, তোমরা ভালো আছো? হ্যাঁ মহাজন, আমরা ভালোই আছি। আপনার কি অবস্থা? আপনি ভালো আছেন তো? আমার অবস্থা ভালো না। আমার ছেলেটার কোনো খবর পাচ্ছি না। ছেলেকে বিদেশে পড়াতে আমি আমার সব টাকা খরচ করেছি। আমি তোমাদের উপর জুলুম করেছি। আমি তোমার ছেলে স্কুলে ভর্তির জন্য টাকা দেই নাই। আমি তোমার সাথে খুব অন্যায় করেছি। তোমরা পারলে আমাকে ক্ষমা করে দিও। এ কি বলছেন মহাজন? আপনার অবস্থা এত খারাপ, আমরা তো জানতাম না। তোমরা দুইজন আমার কাছ থেকে আসার পর আমার জমি কেউ চাষ করে নাই। আমি অনেক জমি বিক্রি করে ফেলেছি। এখন আছে বিলের নিচু জমি। বছরের অধিকাংশ সময় পানি জমে থাকে, তাই কেউ ওই জমি চাষ করতে চায় না। তাহলে মহাজন মশায় আমাদের ওই বিলের নিচু জমিটা আমাদের দিবেন। করিম, বাবারে, তোদের দুইজনের পরিশ্রমে আমার অনেক সয় সম্পত্তি হয়েছিল। তোদের উপর জুলুম করার জন্যই মনে হয় উপরওয়ালা আমার সব সম্পত্তি আবার নিয়ে গিয়েছে। তাই তোরা চাইলে আমি তোদের দুইজনের নামে লিখে দিতে পারি। তবু তোরা দুইজন আমাকে ক্ষমা করে দিস। আমাকে আর কেউ মহাজন বলে ডাকে না। না না, মহাজন মশায়, আমাদের লিখে দিতে হবে না। আমাদের শুধু একটি পুকুর কাটার অনুমতি দিন, তাতেই হবে। বাকি সব কিছুই আমরা করব। আপনার জমি আপনারই থাকবে, আমার পুকুর কেটে মাছের চাষ করব। আমি আমার ভুল বুঝতে পেরেছি। আমি আমার এখন যে জমি আছে সব জমি তোদের দুইজনের দিয়ে দিলাম। তোরা যেভাবে চাষ করা লাগে করবি। আমার কোনো আপত্তি নাই।